হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ফাইনালি আমরা অনেক পুরনো একটা সিরিজ ডেথ নোট এক্সপ্লেন করতে চলেছি। যারা আমার র্যান্ডম ভিডিও চ্যানেলের ফলোয়ার এখানে আছো তারা অলরেডি ডেথ নোটের কিন্তু বেশ কয়েকটা সিনেমা দেখেছো এবং এই সিরিজটা সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে যে কিরা, তারপর এল। আর যারা এনিমি লাভার তারা তো অলরেডি ডেথ নোট আরো এক যুগ আগে শেষ করে ফেলেছো। তো যাই হোক, ডেথ নোট সম্পর্কে আমি বলি কেন ডেথ নোট সিরিজটা আমি আনলাম। ডেথ নোট সিরিজটা এসেছিল হচ্ছে 2006 সালের 4 অক্টোবরে, মানে 17 বছর পূরণ হয়েছে ডেথ নোটের এবং এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 8.9, ওয়ান অফ দ্য হাইস্ট আইএমডিবি রেট মনে করো যত এনিমি রয়েছে তার মধ্যে। এবং ডেথ নোটের যে 17 বছর হয়ে গিয়েছে, এরপর নতুন আর কোনো সিজন আসেনি, তারপরেও কিন্তু হিউজ ফ্যান ফলোয়ার রয়েছে ডেথ নোটের এবং এখনো পর্যন্ত এটাকে ওয়ান অফ দ্য বেস্ট এনিমি সিরিজ বলা হয়ে থাকে। তো আমরা বেশি দিন সময় নেব না, আমরা প্রতিদিন 2টো করে এপিসোড কভার করে মোটামুটি 10-15 দিনের মধ্যে ডেথ নোট শেষ করে ফেলবো। মজাও নিলাম, নতুন যারা এনিমি লাভার আছে আমরা এটার মজাটাও পেলাম, প্লাস যারা পুরনো আছে তারা তো অনেকদিন আগে দেখেছে তারাও আরেকবার মনে করলো। তবে খুবই সংক্ষেপে করবো যেহেতু 2টা করে এপিসোড আমরা দেবো, আর এরপর আমরা নতুন কোন একটা সিরিজে চলে যাব। যাই হোক, আমার এমনি দুর্নাম, আমি প্রথমে অনেক বেশি কথা বলি আর বেশি কথা না বললাম, ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেই, তোমরা ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। বিজ্ঞাপন দেখার মোটেও দরকার নেই, আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো ডেথ নোটের যে এনিমি সিরিজটা সেটার গল্পের শুরু হয় শিনিগামির দুনিয়ার সিন দেখিয়ে। আর আমরা যারা জুজুৎসু কাইজেন দেখি তারা শিনিগামি বলতে বোঝায় হচ্ছে মনে করো যেটা জাদু দিয়ে যে জিনিসগুলো তৈরি করা যায়, যেমন মেগুমি জাদু দিয়ে যে পাখিগুলো তৈরি করে ওইরকম, কিন্তু শিনিগামি বলতে এখানে বোঝানো হয়েছে সম্ভবত অ্যাঞ্জেল বা জিনদের দুনিয়া। তবে এই সিরিজের অনুযায়ী জাপানে নাকি শিনিগামিকে বলা হয় গড অফ ডেথ, যেমনটা আমরা যারা ইসলাম ধর্ম পালন করি তারা আজরাইলকে বলি, আর যারা হিন্দু তারা যমরাজকে বলে আর কি। তবে আমি এখানে যেটা বুঝতে পারলাম, শিনিগামি বলতে ওই জিনদের রাজত্ব বা ওই অ্যাঞ্জেল ট্যাঞ্জেলই বোঝানো হয়েছে, স্পেসিফিক কোনো একজনকে বোঝানো হয়নি। তো এখানে আমরা একজন শিনিগামিকে দেখি যার নাম হচ্ছে রিউ, আর সে চুপচাপ বসে সবকিছু দেখছিল আর চিন্তা করছিল যে কেমনে কি চলছে। আর এখানে উল্লেখ্য কিন্তু অ্যাঞ্জেল অফ ডেথ মানে যমরাজ, আর ওর বাকি সব যে শিনিগামি বন্ধুরা ছিল তারাও রেস্ট করছিল, নিজেদের মধ্যে আলাদা আলাদা গেম খেলছিল। তো বুঝতেই পারছো এখানে অনেক শিনিগামি রয়েছে। তো শিনিগামি কোনো একজনের নাম নয়, তো এর মানে শিনিগামির প্রজাতিটাই আলাদা, ওই জিনটিনি বলা চলে। আর এদিকে আমাদের পৃথিবীর দুনিয়াতে দেখানো হয় ক্লাসরুমে আমাদের নায়ক মানে আমাদের এই সিরিজের মেইন ক্যারেক্টার লাইট ইংলিশ ক্লাসে বসেছিল। তো ও পাশে শিনিগামিদের মতো বাকি বন্ধুরা যেমন নিজেদের মধ্যে খেলছিল, কথা বলছিল, কিন্তু রিওকে একা ছিল। আর এদিকে আমাদের লাইটও একা ছিল। তো ওকে যে পড়ানো হচ্ছিল ওই পড়াটাও ইগনোর করছিল। আর তারপর হঠাৎ করে লাইটের টিচার করে কি লাইটকে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে জাপানিজ ভাষায় হিরোলমের নাম যদি হিরোলম হয়ে থাকে তাহলে সেটা ইংরেজি ভাষায় কি হবে। তো আমাদের লাইট তখন খুব সহজে উত্তর দিয়ে দেয় জায়েদ খান, আবার অনন্ত জৈল বলা চলে। তো এই অ্যান্সার পেয়ে টিচার খুব খুশি হয়ে যায় এবং আমরা বুঝতে পারি আমাদের লাইট খুবই স্মার্ট। আর এরপর লাইট যখন বাসায় ফিরছিল রাস্তায় দেখতে পায় বিভিন্ন নিউজ রিপোর্ট করা হচ্ছে আলাদা আলাদা চ্যানেলে এবং সবগুলোতে দেখানো হচ্ছে যে দিন দিন ক্রাইম জাপানে বেড়েই চলেছে। আর এদিকে রিউকার লাইটের দুইটি আলাদা আলাদা দুনিয়ার কম্পেয়ার করলে আমরা দেখতে পাই ওরা দুইজনই একই রকম চিন্তা করে যে ওদের দুনিয়া নষ্ট হতে চলেছে। তো পরের দিন লাইট যখন ক্লাসে যায় সে ক্লাসে মনোযোগ দিচ্ছে না, কারণ আজকের যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছিল এটা আগে থেকেই পড়েছে, মানে খুবই ব্রিলিয়ান্ট একটা ছাত্র। আর এরপরও যখন জানালা দিয়ে দেখছিল তখন ওরা খেয়াল করে যে জানালা দিয়ে আকাশ থেকে একটা নোট এসে নিচে পড়লো। তো এরপর ওর যখন ছুটি হয়ে যায় তখন ও করে ওই নোটবুকটা বা ওই বইটার কাছে যায় আর ওই বইটা হাতে তোলে। আর বইটা খুললে লাইট দেখতে পায় ওই নোটবুকটির প্রথম পৃষ্ঠায় ছিল তুমি এখানে যার নাম লিখবে সে মারা পড়বে। তো এরপর ও করে নোটবুকটা বন্ধ করে সেখানেই রেখে চলে আসতে থাকে আর বলে এটা কিভাবে হতে পারে, হয়তো কারো এটা হারিয়ে গিয়েছে বা কেউ প্রাঙ্ক করছে। মানে ও মনে করে ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের আগে এক ধরনের মেসেজ আসতো না হোয়াটসঅ্যাপে বা মোবাইলে, তুমি যদি গাইসা খগের নামটা 12 জনকে ফরওয়ার্ড করো তাহলে 12 ঘন্টার মধ্যে ভালো একটা নিউজ পাবে, নয়তো তোমার নানি মারা যাবে। তো সেরকম একটা কিছু। তো ওই বইটা ফেলে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওর আবার কৌতূহল জাগে আর তারপর ও করে কি ওই নোটবুকটা নিয়ে বাড়িতে চলে আসে। আর তারপর ও যখন ওই নোটবুকটার প্রথম পেজটা খুলে এবং ওটার রুলগুলো বা নিয়মগুলো পড়তে থাকে সেখানে লেখা ছিল তুমি যে লোকটির নাম লিখবে ওই লোকটির 40 সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যাবে। আর নাম লেখার সময় অবশ্যই ওই লোকটির চেহারা তোমার মনের ভেতর ভেসে উঠতে হবে। আর এটার কারণ হচ্ছে এটাই যাতে তুমি নামটা লিখবে ওই নামের অন্য একজন মারা না যায়। আর তাছাড়া এই নোটবুকে আরো লেখা ছিল যে লোকটির নাম লেখা হবে সে 40 সেকেন্ডের মধ্যে হয় হার্ট অ্যাটাকে মরবে অথবা যে কোনো অ্যাক্সিডেন্টে
অ্যাক্সিডেন্টের কারণে মারা যাবে কিংবা কোনো রোগে। তবে চাইলে তুমি অপশন দিতে পারবে, যেমন তুমি ডিসক্রাইব করতে পারবে 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে যে কিভাবে লোকটি মারা যাবে আর লোকটি সেভাবে মারা যাবে। তো এটা পড়ার পরে লাইট তার বিছানায় শুয়ে পড়ার চিন্তা করতে থাকে প্রাঙ্ক করার নামে এখানে বেশ ডিটেলস তো লেখা রয়েছে। আচ্ছা, যদি কেউ প্রাঙ্ক করে একবার ট্রাই করে দেখতে সমস্যা কি। তো এরপরও যখনই নাম লিখতে যাবে কারো, তখনই ভাবে যদি এটা সত্যি হয় তাহলে তো আমি একটা খুনি হয়ে যাব। কিন্তু ওই মুহূর্তে সেই টিভিতে একটা নিউজ রিপোর্টিং দেখতে পায় যে আজকে একটা ক্রিমিনাল একটা ডে কেয়ার সেন্টারে গিয়ে অনেকগুলো স্টুডেন্ট এবং টিচারকে হোস্টেস বানিয়ে রেখেছে। আর এই ক্রিমিনালটি গতদিনও একটা শপিং মলে গিয়ে ক্রাইম করে এসেছে। তো ওই লোকটির ছবি টিভি চ্যানেলে দেখানো হয়, তার সাথে তার প্রপার নামটাও দেখানো হয় স্পেলিং সহ। তো লাইট করে কি এটা চেক করার জন্য ওই লোকটির নাম ডেথ নোটে লিখে ফেলে। আর তারপর লাইট অপেক্ষা করতে থাকে, কিন্তু 40 সেকেন্ডের মধ্যে কিছুই হয় না। এর কারণটা হচ্ছে বুঝতেই পারছো, লাইভ মানে তো লাইভ না, লাইভ মানে যেটা আমরা লাইভ দেখি তার 1 মিনিট পরে আমরা দেখি। কিন্তু যখন ও টিভিটা বন্ধ করতে যাবে তখনই সেখানে দেখানো হয় যে স্টুডেন্ট আর টিচাররা ওখান থেকে বের হয়ে আসছে, কারো কোনো ক্ষতিও হয়নি, কোনো গুলি চালাচালিও হয়নি, ক্রিমিনালটা হুদাই মারা গিয়েছে, মানে কেউ শুট করেনি। পরে জানা যায় যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তো এটা দেখে লাইট খুব চমকে যায়। আর তখন লাইট ভাবে এটা হয়তো কোনো একটা কাকতালীয় ব্যাপার হবে, তার মানে আমার আরেকবার এটা ট্রাই করে দেখা উচিত। তো এরপর লাইট যখন স্কুলে ছিল তখন সে স্কুলে একটা ছেলেকে দেখতে পায় যে খুবই বুলি করতো সাধারণ ছেলেদের। আর ওই মুহূর্তে সে একটা ছেলেকে জ্বালাচ্ছিল, জবরদস্তি করে ওর কাছ থেকে টাকাও নিচ্ছিল। তো লাইট চিন্তা করে ওর নামটা আমি লিখে দিই, আর ওর মতো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় কারো কিছু যায় আসবে না, আরো সবাই ভালো থাকবে। কিন্তু তখনই লাইটের মনে হয় আমি যদি জানাশোনা কারোর সাথে এরকম করি তাহলে আমি ধরা পড়ে যাব, কারণ সেটা নিয়ে ইনভেস্টিগেট হবে। এরপর যখন লাইট বাসায় ফিরছিল তখন রাস্তায় দেখতে পায় কতগুলো মোটরসাইকেল গ্যাং একটা মেয়েকে ডিস্টার্ব করছে, মানে রাস্তার মধ্যে ইপটিজিং করছে। আর তারপর লাইট এটা দেখে আর সহ্য করতে পারে না, সোজা একটা শপের দিকে যেতে লাগে। আর তখনও শুনতে পারে ওই গ্যাংয়ের যে প্রধান তার নাম হচ্ছে টাকু শিবুই মারো। তো এরপর লাইট করে কি ওই শপটিতে ঢুকে পড়ে আর ডেথ নোটটিতে টাকু শিবুই মারোর নাম লেখে। তবে সে ওই নামটা আলাদা আলাদা অনেক বানানে লেখে, কারণ ডেথ নোটে ওই লোকটির ভোটার আইডি কার্ডের যে নাম অরিজিনাল সেভাবে সেরকম স্পেলিং এ নামটা লিখতে হবে। তো যে গ্যাং প্রধানের নামটা শুনেছিল ওটা যত রকমের স্পেলিং এ লেখা যায় তত রকমের স্পেলিং এ বানানে লিখতে থাকে, আর ওই লোকটির চেহারা মনে ভাসাতে থাকে। আর ওই লোকটির মৃত্যুর কারণ হিসেবে লেখে অ্যাক্সিডেন্ট। তো এরপরে আমরা দেখতে পাই মেয়েটা ওখান থেকে দৌড়ে পালিয়ে যেতে লাগে। আর তখন ওই টাকু মানে ওই গ্যাং করে কি মোটরসাইকেল ওর পিছু করে, কিন্তু ঠিক ওই সময় পাশ থেকে একটা ট্রাক এসে ওই মোটরসাইকেলের উপর দিয়ে উঠিয়ে দেয় এবং টাকু সেখানেই মারা যায়। আর এটা দেখে লাইট খুব শকড হয়ে যায়, সাথে অবাক হয়ে যায়, তার মানে এই ডেথ নোট সত্যি কাজ করে। তো দুজনকে মারার পর ওর ভেতরে অনুশোচনা কাজ করে এবং ওর ডিপ্রেশনে চলে যায় যে আমি এটা কি কাম করলাম। আর অন্যদিকে আমরা শিনিগামিকে দেখতে পাই যে তার বাকি বন্ধুদেরকে বলছিল আমার ডেথ নোটটা নিচে পড়ে গিয়েছে। আর এটা দেখে বাকি সব শিনিগামিরা ওর উপর হাসতে থাকে এবং বলে তুমি অলওয়েজ কোনো না কোনো একটা বিপদে পড়ো, তুমি সেটা লাস্ট কোথায় দেখেছিলে। রিওক তখন বলে আমার মনে হয় ওটা আমি পৃথিবীতে ফেলে দিয়ে এসেছি। তো এরপর বাকি শিনিগামিরা রিউককে বলে তোমার কাছে তো আরেকটা ডেথ নোট রয়েছে। রিওক বলে হ্যাঁ আছে, কিন্তু আমার প্রথমটাই দরকার। তো এরপর রিওক করে একটা পোর্টালের কাছে যায়, আর এই পোর্টালটাই মূলত মানুষের দুনিয়া আর শিনিগামির দুনিয়াকে কানেক্ট করেছে। তো এই পোর্টালের মাধ্যমে রিওক করে কি ডাইরেক্ট তার ডানাটি ফেলে দিয়ে পৃথিবীতে চলে আসে। আর অন্যদিকে আমরা পৃথিবীতে দেখতে পাই লাইট বাসায় এসে তার মাকে ন্যাশনাল ফাইনাল কার্ডের রিপোর্ট দিচ্ছে যে সে ফার্স্ট হয়েছে। আর তখন ওর মা ওকে বলে তোর যদি কোনো গিফটের দরকার হয় তুই বলতে পারিস, কিন্তু লাইট কোনো কিছু না বলে তার রুমে চলে যায়। আমি হলে তখন আইফোন 16 প্রো চাইতাম, ওটা তো বেরোয় নাই না। তো যাই হোক আমাদের লাইট জাস্ট এটা বলে যে আমার যে গিফটটা দরকার ছিল আমি সেটা পেয়ে গিয়েছি। এরপর ও যখন নোটটি খুলে আমরা দেখতে পাই ওই নোটের ভেতরে অনেক মানুষের নাম লেখা হয়ে গিয়েছে। আর এইসব দেখেও হাসতে থাকে, তার মানে ও মানুষ মারায় মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন আর ও ডিপ্রেসড নয়। আর তখনই ওর ঘরে রিওক চলে আসে। আর রিওকের এই ভয়ঙ্কর চেহারা দেখে লাইট কিরকম ভয় পাওয়া উচিত চিন্তা করো, বলো চেয়ার থেকে পড়ে যায়। আর এখানে সিরিয়াস একটা কথা বলি, আমি এটার যে জাপানিজ ভার্সন সিনেমাটা দেখেছি লাইভ অ্যাকশন, সেটার মধ্যে কিন্তু রিওক বা এই শিনিগামিটাকে সেইভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, আমার কাছে সেই লেগেছে মানে গ্রাফিক্সটা। তো যাই হোক রিওক তখন লাইটকে বলে তুমি যে নোটটা দেখে হাসছো এটা কোনো সাধারণ নোট নয়, আর তুমি হয়তো এতদিনে অলরেডি এর কাজ জেনে গিয়েছো, আর আমি সেই শিনিগামি যার কাছ থেকে এই নোটবুকটি পড়ে গিয়েছিল, আর এটার মালিক আমি। তো লাইট তখন বলে আমি আপনার অপেক্ষায় ছিলাম, আর আমি বুঝে ফেলেছি যে এটা কোনো সাধারণ নোটবুক নয়, আর আমার তো মনে হয় এটা ব্যবহার করতে করতে একসময় আমার মৃত্যু আমার সামনে চলে আসবে। তো রিওক যখন ওই নোটবুকটা দেখে সে খুব অবাক হয়ে যায়, মাত্র 5 দিনের মধ্যে লাইট এতগুলো নাম লিখে ফেলেছে, যেখানে মানুষ একটা নাম লিখতেই চিন্তায় পড়ে যায়, কারণ এর আগেও এই নোটবুকটি পৃথিবীতে পড়েছিল। তো এরপর লাইট ওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে এখানে সাজা দিতে এসেছো? রিওক বলে সাজা? কিসের সাজা? তুমি এটা কি বলছো? এই নোটটা পৃথিবীতে যদি কেউ পায় সেটা তার হয়ে যায়, এই নোটবুকটা এখন তোমার, এখন তুমি এটা তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারো, আর যদি তোমার এটা ব্যবহার করতে ইচ্ছে না হয় তুমি এটা কাউকে দিয়ে দিতে পারো। তবে সেক্ষেত্রে তোমার কাছে যে নোটটা ছিল এবং এই নোট সম্পর্কিত যত স্মৃতি রয়েছে সব স্মৃতি আমাকে তোমার মুছে ফেলতে হবে। তবে এখানে তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এই ডেথ নোট একবার যে ব্যবহার করে সে মৃত্যুর পরে তার আত্মার শুদ্ধির জন্য সে নরকে যেতে পারে না, স্বর্গেও যেতে পারে না, তার আত্মা মাঝে মাঝে একটা জায়গায় সারা জীবন যন্ত্রণা পেতে থাকে। আর এমন একটা সময় আসবে যখন এই নোটে আমার নিজের হাতে তোমার নামও লিখতে হবে। তো এরপর রিওক লাইটকে জিজ্ঞাসা করে তুমি সবাইকে হার্ট অ্যাটাকে মেরেছো আর শুধুমাত্র একজনকে অ্যাক্সিডেন্টে মেরেছো, এরকম কেন? লাইট তখন বলে সবাইকে
যদি হার্ট অ্যাটাকে মারি তাহলে কিছুদিনের মধ্যেই কেউ এটা বুঝে ফেলবে যে কেউ একজন এটা ঘটাচ্ছে, কিন্তু আমি রেসপন্সিবিলিটি নিয়েছি এই দুনিয়া থেকে সকল খারাপ লোকদের আমি শেষ করে দেবো। আর দুনিয়ার সকল মানুষজন যদি বুঝে যায় যারা খারাপ কাজ করছে তারা এইভাবে মারা পড়ছে, তাহলে যারা খারাপ কাজ করছে তারা খারাপ কাজ বাদ দিয়ে দেবে, নিজেকে শুধরে ফেলবে, ভালো জীবন যাপন করবে। তো এরপর রিউক বলে তুমি যদি এরকম করতে থাকো তাহলে দুনিয়ায় খারাপ মানুষ বলতে একমাত্র তুমিই বেঁচে থাকবে। লাইট বলে না, আমি ওরকম না, আমি অনেক ভালো একটা ছেলে, আমি ভালো স্কুলে পড়াশোনা করি এবং সেখানে আমি টপার, আর আমি যে নতুন একটা পৃথিবী বানাবো যে পৃথিবীতে কোনো খারাপ লোক থাকবে না, সেই পৃথিবীর ঈশ্বর হব আমি। মানে বুঝতে পারছো জাপানিজ কথা, জাপানিজ এনিমি, ওদের কথাবার্তা আমাদের কথাবার্তা তো মিলবে না, এটাকে ধর্মীয় দিক দিয়ে না দিয়ে জাস্ট একটা মানগা বা একটা সিরিজ বা এনিমি হিসেবে নাও। তো যাই হোক লাইটের কথা শুনে রিউক বেশ স্যাটিসফাইড হয়ে যায়, আর রিউকও বুঝতে পারে এখানে থাকলে ওর খুব মজা হবে, মানে এই দুনিয়াতে ওর মজা আসতে শুরু করেছে এবং সিদ্ধান্ত নেয় ও লাইটের সাথে থাকবে। তো এখানেই ডেথ নোটের যে ইন্ট্রোডাকশন এপিসোডটা ছিল, আই মিন ফার্স্ট এপিসোড, সেটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা দ্বিতীয় এপিসোডে যাই। তো দ্বিতীয় এপিসোড যখন শুরু হয় আমরা দেখতে পাই লাইটের হাই স্কুলে ক্লাস চলছে, আর এখনো সে ইংলিশ ক্লাসে চলছে। বরাবরের মতো এবারও লাইটের মন পড়াই নেই, আর টিচার তখন লাইটকে একটা ইংলিশ বাক্য দিয়ে সেটাকে জাপানিজ ভাষায় কনভার্ট করতে বলে। তো লাইট বরাবরের মতো সবগুলোর অ্যান্সার দ্রুত দিয়ে ফেলে, আর এর সাথে আমরা দেখতে পাই যে লাইটের সাথে রিওকও রয়েছে, আর রিওক লাইটের সাথে কন্টিনিউয়াসলি কথা বলে। তো লাইট তখন বলে দেখো তোমার কথা হয়তো কেউ শুনতে পায় না, হয়তো তোমাকে কেউ দেখতে পায় না, কিন্তু তোমার কথার যে আমি উত্তরগুলো দেবো সেগুলো তো সবাই দেখতে পাবে, শুনতে পাবে। তো মানুষ আমাকে পাগল বলবে, তুমি প্লিজ চুপ করে থাকো, বাড়িতে গিয়ে কথা হবে। তো এরপর স্কুলের একটা ছেলে লাইটের সাথে কথা বলতে চাইলে লাইট বলে এখন আমি কথা বলবো না, আমি ব্যস্ত রয়েছি। আর রিওক তখন বলে তুমি ব্যস্ত? তুমি কই ব্যস্ত? তুমি কি এখন বাসায় গিয়ে ওই ডেথ নোটে আবার নাম লেখা শুরু করবে? এটাতে এত ইম্পর্টেন্ট কিছু না। লাইট বলে হ্যাঁ এটা অবশ্যই ইম্পর্টেন্ট কিছু। তো এরপর সে বাসায় যায় আর রুমে ঢুকে সেই ক্রিমিনালদের নাম ওই ডেথ নোটে লিখতে থাকে, যাদের নামই টিভি চ্যানেলে দেখানো হয়। আর তারপর রিউক বলে তুমি এত কেন পরিশ্রম করছো? তুমি মাত্রই তো স্কুল থেকে আসলে। তখন লাইট বলে দেখো স্কুল থেকে আসার পরে আমার এই অপরাধ দমনে খুব অল্প সময় থাকে, কারণ আমার পড়ালেখাও করতে হয়, কারণ আমাকে স্কুলের পারফরমেন্সও ঠিক রাখতে হবে, এই জন্য পড়াশোনা করা প্রয়োজন। তারপর আমার ঘুমে প্রয়োজন, কারণ আমি তো ক্লাসরুমে ঘুমাতে পারবো না। তার উপর আমার মেন্টাল হেলথও ঠিক রাখতে হবে, তো এর জন্য আমি সবসময় সঠিক ব্যবহার করি। তো এরপর হঠাৎ করে লাইটের বোন সাইউ ওর রুমের গেট নক করে যে আমাকে হোমওয়ার্কে সাহায্য করো। তো এটা শুনে লাইট করে ওই ডেথ নোটটি ড্রয়ারে রাখে আর ওর বোনকে ভিতরে আনে। আর রিওক তখন বলে তোমার জায়গায় যদি আমি থাকতাম এটা আমি কখনোই করতাম না, কারণ তুমি তোমার ডেথ নোটটি সবচেয়ে উপরের ড্রয়ারে রেখেছো। তোমার বোন যদি এখন ভুলে ওই ডেথ নোট টাচ করে সে কিন্তু আমাকে দেখতে পাবে। তো এই কথা শুনে লাইট রিউককে বলে এই কথা তোমার আগেই বলা উচিত ছিল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে তারপর লাইট করে কি ব্যাপারটা বা সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য অনেক শান্ত থাকার চেষ্টা করে আর ওর বোনকে অঙ্ক বোঝাতে হেল্প করে। আর এদিকে আমরা আইসিপিও দেখতে পাই। আইসিপিও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, আর এখানে অফিসারদের একটা মিটিং চলছে যেখানে প্রায় 50টা দেশের বেশি অফিসার এখানে এক জায়গায় হয়েছে। তো সবাই মিটিং শেষে বলাবলি করছিল গত সপ্তাহে 52টা ক্রিমিনালের মৃত্যু হয়েছে, তাও শুধুমাত্র হার্ট অ্যাটাকে। তো একটা অফিসার বলে এতে ক্ষতি কি, ওইসব ক্রিমিনালদের তো এমনিও ফাঁসির সাজা ছিল, যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু একজন অফিসার বলে তুমি এটা কিভাবে বলতে পারো, এটা কিভাবে ঠিক আছে? ওরা ক্রিমিনাল হোক, কিন্তু যেটা হচ্ছে এটা তো এক কথায় মার্ডার। আর তারপর অফিসারদের মধ্যে পক্ষে বিপক্ষে ঝামেলা লেগে যায়। কিছু লোক বলে এটা জাস্ট একটা কাকতালীয় ঘটনা, কিছু বলে এক সপ্তাহে 52 জন ক্রিমিনালের শুধুমাত্র ক্রিমিনালদের হার্ট অ্যাটাকে মরা মোটেও কাকতালীয় ঘটনা নয়। আর আলাদা আলাদা জায়গায় থেকে একই সময় তাদের হার্ট অ্যাটাক হয় কিভাবে, মানে বুঝতেই পারছো আমাদের লাইট যখন নাম লেখে তখন তো একবারে সবার নাম লেখে, ওর তো সময় খুব কম স্কুল থেকে আসার পরে। তো দেখা যায় আধা ঘন্টার মধ্যেই 10-12টা ক্রিমিনালের হার্ট অ্যাটাক হয়ে যায়। তো এই নিয়ে পক্ষে বিপক্ষে অফিসারদের গ্যাঞ্জাম বাড়তেই থাকে। আর তখন মিটিং এর যে হেড সে সবাইকে বলে আপনারা সবাই চুপ করুন, এবং যাই হোক না কেন ওরা ক্রিমিনাল হোক যাই হোক নিশ্চয়ই এটা কেউ করছে এবং এটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে, আর এর জন্য এল কে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো এলের নাম শুনে সবাই শান্ত হয়ে যায় আর সবাই বলতে থাকে এলটা আবার কে। আর তখন চিফ বলে সে এমন একজন ডিটেকটিভ যার পরিচয় কেউ জানে না, সে একই সাথে ডিটেকটিভ এবং পৃথিবীর অনেক বড় একটা হ্যাকার, এবং আজ পর্যন্ত যত রকমের কঠিন কেস ছিল সবগুলো এলই সমাধান করেছে, এবং সে হচ্ছে আইসিপির ট্রাম্প কার্ড, এবং এ পর্যন্ত যতগুলো কেস আইসিপি ওকে দিয়েছে সবগুলো সে সলভ করে দিয়েছে। কিন্তু তখনই একজন বলে আমরা এলের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো, আর তাছাড়া আমি শুনেছি ও খুব একটা চুজি টাইপের লোক, ওর নিজের পছন্দ না হলে সেই কেসটা নিতে চায় না। আর ঠিক তখনই ওখানে লম্বা একটা লোক আসে যার শরীরে লম্বা একটা কোট, মাথায় হ্যাট, মুখ ঢাকা আর হাতে একটা ব্রিফ কেস, আর লোকটি সে বলে আমার নাম হচ্ছে উনি মাতারিও, আর আইসিপি মূলত তার সাহায্যে এলের সাথে যোগাযোগ করতে পারে। তো মাতারি এসে বলে এল আগে থেকে এই ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। আর এরপর মাতারি তার ল্যাপটপ ওপেন করে এবং স্ক্রিনে একটা অক্ষর ভেসে ওঠে, আর সেই অক্ষরটা হচ্ছে এল। তো এরপর ওই ল্যাপটপ থেকে মনে করে একটা রোবোটিক আওয়াজ আসে, মানে নর্মাল আওয়াজ না, আমার যেমন নর্মাল আওয়াজ আসছে ওই নর্মাল আওয়াজ না, একটা রোবোটিক আওয়াজ, যাতে এলের কণ্ঠটাও কেউ বুঝতে না পারে আসল কণ্ঠটা। তো এরপর এল সবার উদ্দেশ্যে বলা শুরু করে আমার নাম হচ্ছে এল, আর আমি শেষ করি সবার খেয়াল। তো যাই হোক আমি কেসটা সলভ করবো, তবে এটার জন্য আমার সকল অফিসারদের প্রয়োজন পড়বে এবং আইসিপিও থেকে সকল রকমের সাহায্য দরকার। বিশেষ করে আমার জাপানিজ যে টাস্ক ফোর্স রয়েছে তাদের হেল্প বেশি প্রয়োজন, কারণ আমার সন্দেহ এইসব ক্রিমিনালদের যে খুন করেছে সে জাপানেই থাকে। আর এদিকে আমরা রিওকার লাইটকে একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে দেখতে পাই
যেখানে লাইভ তার নোটবুকটা সুরক্ষিত করার জন্য একটা ট্র্যাপ বানায়, মানে একটা কাভার টাইপ কোনো কিছু, কিন্তু সেটিতে আগুন লেগে যায়। আর এরপর সে যখন বাসায় আসে তখন ওর ড্রয়ারের ভেতরে আমাদের দেখানো হয় একটা নর্মাল ডায়েরি রয়েছে। রিওক তখন বলে ওটাকে তুমি লুকিয়ে ফেলেছো, কিন্তু চাবি তো ওখানেই রেখে এসেছো। তো এরপর লাইট যখন ড্রয়ারটা খুলে দেখায় তখন দেখা যায় যে ওটা একটা নর্মাল ড্রয়ার রয়েছে। আর তারপর লাইট আমাদের বোঝায়, দেখো এই ডায়েরিটা যদি কেউ পেয়ে যায় আর যদি ড্রয়ারটি আনলকও থাকে, ওরা ভাবে যে এখানে শুধুমাত্র এই ডায়েরিটাই রয়েছে। কিন্তু এই ডেথ নোটটা লুকানোর জন্য এই ডায়েরির নিচে আমি একটা জায়গা তৈরি করেছি, এবং এখানে আমি এমন একটা মেকানিজম তৈরি করেছি যেটা বল পেনের রিফিল দিয়ে খোলা যাবে। তো বিষয়টা তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে ড্রয়ারটির নিচে একটা ফুটো রয়েছে, আর সেই ফুটো দিয়ে বল পেনের যে রিফিল ওই ভেতরের যে পাইপ সেটা ঢোকানো হয়, তাহলে কাঠটা উপরের দিকে উঠে যাবে। এবং ওই ড্রয়ারের মধ্যে দুইটা পার্ট করা হয়েছে, একটা উপরের একটা নিচের, আর নিচের পার্টটাই মূলত ওই ডেথ নোটটি লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু ও যে মেকানিজমটা করেছে ওই সার্কিটটা মূলত আসলে সম্পূর্ণ নয়, যার জন্য ড্রয়ারের প্রথম বাটন সেখানে রিফিলের কারণে ইনসুলিন তৈরি হয় না। তো ব্যাপারটা কি হবে, যদি কেউ ভুল করে তোমার ওই ডায়েরিটা উঠায় তাহলে ওই সার্কিটটা পূরণ হয়ে যাবে এবং সেখানে আগুন লেগে যাবে। আর এখানে একটা সত্যি কথা বলি, এই পয়েন্টটুকু আমি খুব ভালো মতো বুঝতে পারিনি আর কি, যার জন্য আমিও তোমাদের বোঝাতে পারলাম না। তো যাই হোক, এরপর আমরা জানতে পারি আরো কিছু ক্রিমিনাল হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তো লোকজন এরপর লাইটকে, মানে যারা এইসব ক্রিমিনালদের হার্ট অ্যাটাকে মারাচ্ছে তাকে সবাই কিরা নাম দেয়, কিন্তু নিউজ অথরিটি এখনো বলতে থাকে এটা এক প্রকার কোইন্সিডেন্স, এটা কিরা নামে কোনো অবাস্তব পার্সনের জন্য হচ্ছে না। এবং আমরা অলরেডি দেখতে পাই কিরা নামে অনেকগুলো ফ্যান ক্লাবও তৈরি হয়ে গেছে, ফ্যান ওয়েবসাইটও তৈরি হয়ে গিয়েছে, অনেক মানুষ ওকে পছন্দ করা শুরু করে। আর এরপর লাইট বলে, যদি আমি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করি যে কোনো খারাপ মানুষকে যদি মেরে ফেলা হয় সেটা ঠিক হবে কিনা, তখন ওই বাচ্চাটা মানাই করবে আর পাবলিকালি মানুষজন এরকমই অ্যাক্ট করবে। কিন্তু যেখানে ইন্টারনেট মানুষের পরিচয় লুকাতে পারে, সেখানে মানুষ তার মনের ইচ্ছার কথা বলতে পারে। তো ওখানে জিজ্ঞেস করলে তারা সবাই বলবে হ্যাঁ ঠিক করেছি। আর বিশেষ করে যারা কখনো লাইফে খারাপ কাজ করেনি তারা তো আমার পক্ষে থাকবেই, কিরার সাথে থাকবেই, কিন্তু যারা খারাপ কাজ করেছে তারা ভয়ে জীবনযাপন করবে। আর দুনিয়াটা এমনই হওয়া উচিত। আর তখনই আইসিপি এর পক্ষ থেকে দুনিয়াভাবে একটা ব্রডকাস্ট করা হয়, যেখানে একটা কোর্ট পর একজন লোক আসে ব্রডকাস্ট করতে, আর তার নাম হলো লিন্ড এল টেইলর, অর্থাৎ এল, মানে এল ফাইনালি সবার সামনে চলে এসেছে। আর তারপর আমরা জাপানিজ টাস্ক ফোর্সকে দেখতে পাই যারা এই লাইভ ব্রডকাস্টটি দেখছিল। আর তখন মাসুরা নামে একজন লোক তার চিফ অফিসারকে জিজ্ঞাসা করে, এল তো আজ পর্যন্ত তার চেহারা দেখায়নি, কিন্তু আজ সে এমন কেন করলো? চিফ তখন বলে, হতে পারে এল এই কেসটির জন্য খুবই বেশি সিরিয়াস। তো যাই হোক, এরপর যখন ব্রডকাস্টটা শুরু হয়, এল কিরার উদ্দেশ্যে বলে, কিরা তুমি যা করছো হতে পারে এটা ঠিক, কিন্তু তারপর এটা একটা ক্রাইম, আইন নিজের হাতে তুলনার ক্ষমতা তোমার নেই, তুমি যেটা করছো সেটা ভুল, তুমি গুনাহ করছো। আর তারপর এল লাইভে কিরাকে অনেক ভালো মন্দ বলে, মানে ডাইরেক্ট ওকে একটা শয়তান বলে। আর এর ফলে লাইট অনেক রেগে যায়, রেগে গিয়ে লিন্ড এল টেলের নাম ডেথ নোটে লিখে দেয়। আর লেখার সময় লাইট মনে মনে বলে, তুমি যদি আরেকটু স্মার্ট হতে তাহলে আজকে বেঁচে যেতে, তুমি তোমার নাম আর চেহারা দুটো নিয়ে টিভির সামনে এসেছো। তো এরপর 40 সেকেন্ড হয়ে যায় এবং আমরা দেখি টিভির মধ্যে যে লোকটা ছিল এল, তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যায় এবং তখন লাইভ স্ক্রিন বন্ধ হয়ে যায় আর স্ক্রিনটিতে এল অক্ষরটি ভেসে ওঠে। আর এটা দেখে লাইট বেশ ঘাবড়ে যায়। আর তারপর আমরা আসল এল এর আওয়াজ শুনতে পাই, যেটা অনেক শুনতে বিরক্তিকর, মানে রোবটিক আওয়াজ। তো এল বলে, তোমার সম্পর্কে আমি যতটুকু রিসার্চ করে পেলাম এর মানে হচ্ছে তুমি একটা জায়গায় উপস্থিত না থেকেও যে কোনো জায়গা থেকে সেই মানুষকে মারতে পারো, কিন্তু এটা কিভাবে করো এটা আমি নিজের চোখে দেখতে চাই। আর এর জন্য আমি এই আয়োজনটা করেছি। আমি যদি নিজের চোখে আজকে না দেখতাম আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না। তো কিরা, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি পারলে আমাকে এখন মেরে দেখাও। আর এই লাইভ ব্রডকাস্টটা কিন্তু চলছে এবং অন্যান্য মানুষরা বলতে থাকে, আরে বা এটা তো কিরা ভার্সেস এল চলছে, লাইভ মার্ডার চলছে এখানে। তো সবাই কিরাকে বলতে থাকে এলকে মেরে ফেলো, এলকে মেরে ফেলো, কিন্তু আমাদের কিরা বা লাইট তো কারো চেহারা না দেখে বা নাম না জেনে তো তাকে মারতে পারবে না। তো এই কারণে লাইট চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন এল বলে, তুমি আমাকে খুব ভালো একটা হিন্ট দিয়ে ফেললে। আর তোমাকে আমি আরেকটা সারপ্রাইজ কথা জানিয়ে রাখি, আমরা যে ছড়িয়েছিলাম যে এই লাইভটা পুরো বিশ্বব্যাপী হচ্ছে, এটা কিন্তু সত্য নয়। এই লাইভটা হচ্ছে শুধুমাত্র জাপানের কান্টিরিজম শহরে। তো তুমি যদি ভেবে থাকো যে আমি এটা কিভাবে খুঁজে বের করলাম যে তুমি অমুক শহরে থাকতে পারো, তাহলে আমি বলবো তোমার যে ফার্স্ট ভিকটিম যে ডে কেয়ারে নিশানা করেছিল তার ভাগ্যে প্রথমে ওই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, যার কারণে আমার সন্দেহ হয়েছিল যে তুমি এই এলাকাতেই থাকো। তো এটা একদিক দিয়ে সুবিধা, তুমি কোন শহরে থাকো এটা আমি জেনে গিয়েছি, কিন্তু আরেক দিক দিয়ে অসুবিধা, কারণ এখানকার জনসংখ্যা অনেক বেশি, যার কারণে তোমাকে খুঁজতে একটু কঠিন হয়ে যাবে। কিন্তু কোনো ব্যাপার না, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করে ফেলবো। আর তারপর আমি তোমাকে সাজা দেবো, আর তারপর তুমি আমাকে বলতে পারবে যে এইসব মার্ডার তুমি কিভাবে করো। আর এখানে সে লাইভটা শেষ করে দেয়। তো পুলিশটা অনেক খুশি হয়ে যায় যে এল কত স্মার্ট। তো লাইভ ব্রডকাস্ট শেষ হওয়ার পরে আমাদের সেম স্ক্রিনে এক পাশে লাইট, এক পাশে এল কে দেখানো হয় এবং দুজনেই বলতে থাকে, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করবো এবং তোমাকে মেরে ফেলবো। মানে এল এবং লাইটের শুরু হয়ে গেল পাল্লাপাল্লি। তো এখানেই দ্বিতীয় নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, সত্যি একটা কথা বলি, যদি কোনো সিরিজ আমি নিজে ভালো বুঝতে পারি সেটা আমি ভালো বোঝাতে পারি। তো ডেথ নোটটা মূলত অন্য ধরনের কনসেপ্টের একটা সিরিজ, যেটা একটা মাইন্ড গেমের মতো। তো যাই হোক, আমি আশা করি তোমরা এই সিরিজটা এনজয় করবে এবং আমি চেষ্টা করব খুব দ্রুত এই সিরিজটা শেষ করে আমরা 2023 সালে আসা একবারে লেটেস্ট যে সিরিজগুলো এসেছে, যেটার মাত্র একটা সিজন বেরিয়েছে, এরকম কোন একটা সিরিজ আনবো। আসলে আমাদের র্যান্ডম অ্যানিমেশনের কাজে হচ্ছে আমাদের তো বেশিরভাগই নতুন এনিমি লাভার, তাদেরকে নতুন নতুন এনিমির সাথে পরিচয় করিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে তারা সেটা বিভিন্ন জায়গা থেকে দেখতে পারে
পারে। যেমন দেখো ওশিনোকো, অনেকে এখান থেকে জেনেছো। এখন ওশিনোকোর তো 2 দিন পর পরই পর্ব আসবে। তারপর রয়েছে রেন্টে গার্লফ্রেন্ড বা এরকম আরো অনেক সিরিজ রয়েছে। তো 2 দিন পর পরে যদি ওদের পর্ব আসে আমরা কিন্তু এখানেও টানতে পারবো না, কিন্তু যখন রিলিজ হবে তোমরা কিন্তু হিন্দি বাংলা অরেঞ্জ চ্যানেল থেকে সেগুলো দেখতে পারবে। আর লাস্ট টাইম একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমি বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন জায়গায় দেখেছি। আমি দেখেছি যে এই এনিমি লাভাররা বাংলাদেশের চরম টক্সিক। সিরিয়াসলি মাইন্ড করো না, আমাদের যে এনিমি লাভাররা তারা চরম টক্সিক। যারা আগে থেকে এনিমি দেখে তারা নিজেদেরকে পিএইচডি ধারী মনে করে। ইভেন আগের যারা এনিমি দেখে ওদের ভেতরে যে খুব মিল তাও না। ওয়ান পিস আর নারুটো নিয়ে সবসময় তো লেগে থাকে, একজন আরেকজনের পেছনে বাস দেবে। তারপর আবার যারা ডেমন স্লেয়ার বা জুজুৎসু কাইজেনের ফ্যান, ওদের থেকেও দেখতেই পারে না। সিরিয়াসলি ম্যান, এটা কি ধরনের মেন্টালিটি? তোমরা সবাই জাপানিজ এনিমির ফ্যান। দেখো ড্রাগন বল, নারুতো, ওয়ান পিস এগুলো মূলত জাপানিজ এনিমি যে আজকের পর্যায়ে এসেছে তার বেসমেন্ট। কেউ কারো চেয়ে খারাপ নয়। আমি ওয়ান পিস কখনো এক্সপ্লেন করিনি, কিন্তু আমি সাইবাস ফোর্টে ওয়ান পিসের যখন লাইভ অ্যাকশন দেখেছি মাত্র 8টা পর্ব, ওখানে কিন্তু আমি ওয়ান পিসের ফ্যান হয়ে গিয়েছি। এবং আমার বিশ্বাস আমি যদি নারুতো দেখি নারুতোর ফ্যান হয়ে যাব। কিন্তু আমার শুরু হয়েছে ডেমন স্লেয়ার দিয়ে, চেনশো ম্যান দিয়ে বা জুজুৎসু কাইজেন দিয়ে। তো এর জন্য আমার কাছে জুজুৎসু কাইজেন, ডেমন স্লেয়ার বা চেনশো ম্যান খুবই আবেগের একটা বিষয়। তো তুমি পুরোনো এনিমি লাভার, তোমার কাছে ওয়ান পিস দিয়ে তুমি শুরু করেছো, নারুতো দিয়ে তুমি শুরু করেছো বা অ্যাটাক অন টাইটান দিয়ে শুরু করেছো, তোমার কাছে ওটা ইমোশনের ব্যাপার। তোমার কোনোভাবে এরকম বলা উচিত নয় বালের এনিমি লাভার 2 দিন ধরে শুরু করছে বা তোরটার চেয়ে আমারটা হলো, এরকম কেন থাকবে? তোমার যদি সোশ্যাল হয়ে থাকো, তুমি যদি এডুকেটেড হয়ে থাকো, তোমার কথাটা থাকবে ভাইয়া তুমি ডেমন স্লেয়ার দেখেছো, তুমি নারুতোটাও দেখো, ওটা অনেক ভালো লাগবে, বা ওয়ান পিসও দেখো, এটা অনেক ভালো লাগবে। এটা হচ্ছে শিক্ষিত বা এডুকেটেড পোলাবানের কথা। আর যারা খ্যাত বস্তির তারা হচ্ছে একজন আরেকজনকে ছোট করে। কথাটা আমি খুব কড়াভাবেই বললাম। আমার একটা জিনিস দেখবে, আমি কখনোই কিন্তু টক্সিটি ছড়াই না। যারা আমাকে ফলো করে, যারা বিশেষ করে ফ্রি ফায়ারে ছিল, ওরা সবসময় জানে আমি অলওয়েজ টক্সিক জিনিসটা অ্যাভয়েড করতাম। তুমি হিন্দু মুসলমান বলো, ভারত বাংলাদেশ বলো, বা ওয়ান পিস, নারুতো বা ডেমন স্লেয়ার, পুরোনো এনিমি ফ্যান, নতুন এনিমি ফ্যান, আমি তোমাদের টক্সিসিটি শেখাই না। আমি ওই ধরনের পার্সন। আমি পারলে ভালো কিছু তোমাদের বলবো, তোমরা সেটা শোনার চেষ্টা করবে। আরেকটা কথা হচ্ছে সবাই একরকম না, কিন্তু যারা টক্সিক চেষ্টা করবে ওদেরকে অ্যাভয়েড করার জন্য। দিন শেষে আমরা সবাই জাপানিজ এনিমির ফ্যান। আমার কাছে সময় নেই, তাহলে আমি নারুতোর সবগুলো দেখতাম, ওয়ান পিসের সবগুলো দেখতাম। আমি প্রচুর ব্যস্ত থাকি, তবে লাইভ অ্যাকশন যদি আসে আমি ওগুলো অবশ্যই এক্সপ্লেন করবো। তো যাই হোক, যারা পুরোনো এনিমি লাভার রয়েছে তারা নতুনদেরকে সাজেস্ট করতে পারো যে ভাই আপনি এটাও দেখবেন, ভালো হতে পারে। কারণ তুমি যেটা দিয়ে শুরু করেছো ওটা তোমার কাছে আবেগ, যারা এটা দিয়ে শুরু করেছে তাদের কাছে এটা আবেগ। তো একজন আরেকজনকে ছোট করার যে মেন্টালিটি, এই যে টক্সিক গিরির যে মেন্টালিটি, এটা আসলে থার্ড ক্লাস লেভেলের একটা মেন্টালিটি। আনএডুকেটেড, আনসোশিয়াল পোলানের কাছ থেকে এগুলো আশা করা যায়, তোমাদের কাছ থেকে নয়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।